বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অভ্যাগত অতিথিবৃন্দ, স্কুল অফ লিডারশিপ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর শরীফুল করিম এবং উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা রয়েছেন মঞ্চে এবং সেই সাথে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ যারা অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আমাদের স্কুল অফ লিডারশিপের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা আজকের এই সকালে এই আয়োজনটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে, স্কুল অফ লিডারশিপের কাছে, এবং আপনারা এসে আমাদের এই আয়োজনটিকে আরও বেশি গুরুত্ববহ এবং প্রয়োজনীয় করে তুলেছেন বর্তমান প্রেক্ষাপটে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি অপারগ বাংলাদেশে এসে উপস্থিত হতে পারি নাই, এবং পাশাপাশি খুব দূর থেকে কথা বলার এই চর্চাটাও খুব একটা আমার কাছে ভালো লাগছে না। তারপরও আমি সংগঠনের স্বার্থে দু চারটি কথা বলে আপনাদের কিছু সময় নষ্ট করব, এবং আমি আশা করব যে আমরা এই আমার বক্তব্য শেষে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করব এবং কিনোট স্পিকার যে কথাগুলো বলবে তারপরে সেগুলোকে নিয়েই আমরা একটু মূল্যায়ন করে আমরা আলোচনাগুলো সেই গতিতে রাখতে চাই। আমরা জানি যে আপনারা যারা এখানে এসেছেন সবাই এই বিষয়বস্তুর উপরে প্রচণ্ডভাবে ভালোভাবেই কথা বলবেন, এবং আপনাদের বক্তব্যগুলো আমরা ধারণ করে রাখব এবং আপনাদের বক্তব্যগুলো নিয়েই আমরা কাজ করার চেষ্টা করব। তারপরও আমরা আমাদের বক্তব্যগুলো একটু আগে বলে নিচ্ছি, তাহলে আমাদের বক্তব্যের সাথে আপনাদের বক্তব্যগুলোর কিছু সামঞ্জস্য যাতে আমরা করতে পারি, এবং সেই সামঞ্জস্য নিয়ে কাজগুলো যাতে আমরা যথার্থভাবেই আমরা উপস্থাপন করতে পারি জাতির সামনে, মানুষের সামনে, রাষ্ট্রের স্বার্থে। আমরা যেহেতু বিষয়টি দুটি ধারায় প্রবাহিত, একটি হচ্ছে সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন, সাথে রাজনীতির যৌক্তিক অবস্থান, এবং সেই সাথে হচ্ছে আইনের শাসন, গুড গভর্নেন্স, সুশাসনের সাথে রাজনীতির সম্পৃক্ততা, এবং সবগুলো মিলেই কিন্তু একটি রাজনৈতিক একটি আলোচনা, যে কারণে রাজনীতিবিদদের সংখ্যাই এখানে অধিক। এবং আমরা যেহেতু রাজনৈতিক সংকটের মধ্যেই রয়েছি এবং এই সংকট মোকাবেলার জন্য রাজনীতিবিদদেরকেই কাজ করতে হবে, তাহলে আমরা ভাবছি যে আমরা কিভাবে রাজনীতিবিদদের সাথে আমরাও কাজ করতে পারি রাষ্ট্রের স্বার্থে, জাতির স্বার্থে। আমরা নতুন একটি পলিটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে চাই না, কিন্তু নতুন একটা পলিটিক্যাল প্র্যাকটিস নিয়ে আমরা কাজ করতে চাই, যে প্র্যাকটিসটা মানে রাজনৈতিক চর্চাটা একটা নতুন ধরনের কোনো মাত্রা যুক্ত করে কিনা। এখন এই নতুন মাত্রা এমন না যে আমরা কেউ শুনি নাই। ধরেন আমরা নর্মালি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিসের কথা শুনেছি, যে আমরা কর্পোরেট লেভেলে CSR এর কথা আমরা সবাই যারা এখানে রাজনীতি করেন, ব্যবসাও রয়েছে, তাদের অনেকের প্রতিষ্ঠান রয়েছে যেখানে CSR এর জন্য তারা হয়তো 10%, 15% বা আরও বেশি কিংবা কম তারা এই CSR এর জন্য ব্যয় করে, সময় দেয়। কিন্তু রাজনীতিবিদদের কিন্তু 10%, 20% না, পুরো শতাংশই 100%ই PSR এর জন্য, পলিটিক্যাল সোশ্যাল রেসপন্সিবিলিটিস, মানে এই যে পলিটিশিয়ানদের সোশ্যাল রেসপন্সিবিলিটিসটাই মেইন কাজ, সেটা তাদের 100 ভাগই। কিন্তু সেখানে কিছুটা তো গলদ আমাদের থাকেই, কারণ আমাদের তো ভাবতেই হয় যে এ গুড হেড অ্যান্ড এ গুড হার্ট আর অলওয়েজ এ ফর্মিডেবল কম্বিনেশন। এখন আমাদের চিন্তার মধ্যে, হৃদয়ের মধ্যে যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটা আমাদেরকে একসাথেই কাজ করতে হবে এই জেনারেশনকে নিয়েই। এখন এটা না যে আমরা শুধুমাত্র বিশিষ্ট সামাজিক নেতা বা সমাজসেবক বলে আমরা যে প্রচারটা চালাই সমাজে, সেটাই কিন্তু আমাদের মূল জায়গা না। আমরা কিন্তু সত্যিকার অর্থে সমাজসেবক হওয়ার জন্যই কাজগুলো করে যাচ্ছি। এখন হয়তো আজকের এই আলোচনায় আমরা কি কি দিকগুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়ে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, যে একটু শঙ্কার কথা বলতে চাই, কারণ অল্প সময় আমার 7-8 মিনিটের বক্তৃতায় পুরো পলিটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে বলা কিন্তু খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। তারপরও যে কথাটি বলতে চাই, যে আমরা দুটি শঙ্কা আমার মাথায় পড়ে, আপনারা দেখেন যে এই শঙ্কা দুটি সত্য কিনা। একটি শঙ্কা হচ্ছে
যে আমরা তো কর্পোরেট কালচারে দেখে আসছি যে কর্পোরেট কালচারের লোকজনগুলো খুব স্মার্ট, তারা তারা থিঙ্ক গ্লোবাল, অ্যাক্ট লোকাল, তারা খুব বৈশ্বিক চিন্তা করে, তারপরে তারা মাঠে গিয়ে কাজ করে, তাদের ব্র্যান্ডিংগুলোও সে স্টাইলে করে, মার্কেটিংগুলো। আর আমরা পলিটিশিয়ানরা কি খুব স্মার্ট নাকি একটু সেকেলে, আমরা একটু বিপরীতে কিনা? আমরা সবাই থিঙ্ক লোকাল, অ্যাক্ট গ্লোবাল, মানে আমরা খুব জাতীয় ইস্যু নিয়ে কাজ করি কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে খুব একটা চিন্তা কম করি। সবাই যদি জাতীয় ইস্যু নিয়ে কাজ করি তাহলে ছোট ছোট ইস্যুগুলোই তো একটা জাতীয় ইস্যু হয় এক সময়, কিন্তু সেটা আমরা করি কিনা, একটু উল্টো কিনা, এটা একটা প্রবলেমের জায়গা আমার। আর দ্বিতীয় প্রবলেমের জায়গা হচ্ছে এমন হয়ে যাচ্ছে কিনা বাংলাদেশের পরিস্থিতি যে আমরা পলিটিশিয়ানরা আমরা ভাবছি না যে পলিটিশিয়ানদের সবাই তো খুব সমীহ করে, যেখানে যায় ফুল পায়, শ্রদ্ধা পায়, ভালোবাসা পায়, যে তাদের ব্যাপারে কিন্তু পেছনে মানুষ গালাগালি করে, এটা আমরা জানি কিনা যে হ্যাঁ না, পলিটিশিয়ানদের ভয় শুধু পায়। তার মানে ইমেজ প্রচণ্ড সংকট। এই পলিটিশিয়ানদের এই ভাবনা যদি থাকে তাহলে ভাবনার কারণে যে সংকটটা, ধরেন ভোট আপনি চাইলেন, ভোট কেন্দ্রে আপনি কিন্তু আবারও জনগণ পাইলেন না, শুধু দলের সমর্থক গোষ্ঠীরই থাকলো। আর অনেক আছে না, দেন ইউটিউব চ্যানেলে বড় শিল্পী, কিন্তু সে তার গান সে তার পরিবার ছাড়া কেউ শোনে না, ওই ইউটিউবের সাবস্ক্রাইবারই তার পরিবার, তারাই সব। তো এমন কিনা যে এমন হয়ে যাবে যে ভোট কেন্দ্রে শুধুমাত্র দলের সমর্থক কর্মীরাই যাবে, তারাই ভোট দিবে, তাদের ভোটেই নির্বাচিত নেতৃত্ব পাবে। এটা কোনো সংকটের চ্যালেঞ্জ হতে পারে কিনা সেটি ভাবতে হবে, কারণ মানুষের মধ্যে ঢোকার যে প্রবণতা সেটাই কিন্তু আমরা ভাবছি যে প্রবলভাবে ঢোকা যায় কিনা এবং আমাদের পলিটিক্যাল ইমেজ সংকটগুলো দূর করা যায় কিনা। যে কারণে আজকের অনুষ্ঠানে আমি 3টি চার্টার অফ ডিমান্ড, মানে 3টি প্রত্যাশা আপনাদের সামনে রেখে যেতে চাই এবং এই 3টি ডিমান্ড করতে চাই। প্রত্যাশার পাশাপাশি এই ডিমান্ডগুলো আপনারাই বলবেন যে ডিমান্ডগুলো যৌক্তিক কিংবা যৌক্তিক না। যদি যৌক্তিক হয় তাহলে সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি তার পরামর্শ থাকবে, আর যদি যৌক্তিক না হয় তাহলে তো আমরা আবারও চিন্তা করব, আমরা পুনরায় বিবেচনা করব। নাম্বার 1, রাষ্ট্র সংস্কারের জন্য আমরা সবাই কিন্তু আগ্রহী, সবাই সংস্কার চাই, কে না চায়? অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার, তাদের টিকচিহ্নের সংস্কার কিংবা দীর্ঘমেয়াদী সংস্কার, ছোট প্যাকেজের সংস্কার, বড় প্যাকেজের সংস্কার, বিভিন্ন সংস্কার তো রয়েছেই এবং সংস্কার তো দীর্ঘমেয়াদী, যে সংস্কার যে সরকারি থাকুক সংস্কার করবে। কিন্তু আমরা কি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কার নিয়ে কথা বলেছি বা কথা বলি, নাকি আমরা ভয় পাই কথা বলতে? রাজনীতিবিদরাই ভয় পাই, ছোট ছোট রাজনীতিবিদরা ভাবি যে বড় বড় রাজনীতিবিদদেরকে খেপানো যাবে না, কিংবা বড় বড় রাজনীতিবিদরা ভাবি ছোট ছোট রাজনীতিবিদদের খেপানো যাবে না এই সংস্কারের কথা বলে, বা অন্য অন্য ছোট ছোট দলগুলো ভাবি না বিএনপি বহুত বড় দল, আমরা এখন রাজনীতি সংস্কারের কথা বেশি আলোচনা করলে ওদের থেকে অনেক দূরে সরে যাব, এমন কিনা? মানে এমন যদি হয় তাহলে বিষয়টা নিয়ে ভাবতে পারি, কিন্তু ডিমান্ড একটাই, আমরা রাজনীতি সংস্কার নিয়ে কাজ করতে চাই এবং আপনারা আমাদেরকে সময় দিবেন কিনা, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমরা সবাই ক্ষমতায় যেতে চাই। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি রাজনৈতিক দলের আগ্রহ, চিন্তা, ইচ্ছা ক্ষমতায় যাওয়া, সেটি খুবই স্বাভাবিক এবং সেটিই হবে যে রাজনীতি করবেন, ক্ষমতায় কেন যাবেন না? ক্ষমতায় গেলে আপনার মিশন ভিশন সবই ঠিক থাকবে, অতএব ক্ষমতায় তো যাওয়া উচিতই। কিন্তু যদি না যান তাহলে কি করতে হবে? তাহলে রাজনীতি ছেড়ে দেবেন না, বিরোধী রাজনীতি করতে হবে। তাহলে আমরা বাংলাদেশে কিংবা আমরা এখন এই সময়ে আমরা সবাই ক্ষমতায় গেলে কে কি করব সেটি যেমন বলছি, আমরা কি বলছি যে আমরা বিরোধী দলে থাকলে বা বিরোধী রাজনীতির ধরনটা কি হবে, রুল অফ অপোজিশন আমরা কি করব? হ্যাঁ, আমরা ছায়া সরকার গঠন করব, আমরা এইভাবে আমরা এই ধরনের সমালোচনা করব, আমরা এই ধরনের ক্যাম্পেইন করব, ডিবেট তৈরি করব, আমরা এ ধরনের কোনো প্রক্রিয়া তৈরি করছি, নাকি আমরা সে আগের ধারণাটা মাথায় নিচ্ছি যে ক্ষমতায় না গেলে পরের দিন, বিএনপি ক্ষমতায় আসার পরের দিনই আমরা মাঠে নামবো, 100 কাজ করলে তো একটা না দুইটা ভুল হবেই, আমরা আন্দোলন শুরু করব, হরতাল মিছিল মিটিং শুরু হবে, আবার জনদুর্ভোগ শুরু হবে, মানে আবার মানুষের মধ্যে মানুষের যে দুঃখ বা মানুষের যে ইমেজ সংকট, মানুষের যে কষ্ট, দীর্ঘদিনের ফ্যাসিস্টের জ্বালাতন্ত্র রয়েছিল, তারপর সেটি কি আমরা ভাবছি যে আমরা মানে অপোজিশন পার্টির রোল হিসেবে আমরা কি ভূমিকা রাখতে পারি? ইভেন বড় দল হিসেবে বিএনপিও যদি চিন্তা করে যে ঠিক আছে, যদি এমনটিও হয় কখনো আমাদের আবার বিরোধী দলে যেতে হয়, তাহলে আমরা কি কি করব, এমন একটি প্ল্যান প্রোগ্রাম আমরা এখন থেকে শুরু করি। আমরা বলি, আমরা আগেই বলে দেই যে হ্যাঁ, ক্ষমতায় গেলে আমরা এই কাজগুলো করব, বিরোধী দলে থাকলেও আমরা এই কাজগুলো করব, যা
সমগ্রই সরকারের, দেশের, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে হবে। এবং নাম্বার 3, সবসময় রাজনৈতিক সংকট হচ্ছে দেশে এবং হয়েই যাচ্ছে, এবং বড় ধরনের একটা ভাইরাল ইনফেকশন হয়ে যাচ্ছে আমাদের। সেটি হচ্ছে আমরা বাহির থেকে আমদানি করা সুশীল মানুষদেরকে বাংলাদেশের খবরদারি করার সুযোগ দিচ্ছি সব সময়। এটি হচ্ছে, হ্যাঁ, এটি অন্তর্বর্তীকালীন সরকার হলে হবে, আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার হলে হবে, কিন্তু এই যে তারা যে রাজনীতির উপরে ভর চাপায় বা রাজনীতিবিদদেরকে এই যে বিভিন্ন ধরনের রাজনীতিবিদদেরকেই প্রশিক্ষণ তারা দিতে চায়, তারা নির্বাচন নিয়ে কথা বলে, তারা বিভিন্ন বিষয় নিয়ে তাদের ডিরেকশন, এই বিষয়গুলো, এবং রাজনীতিতে ঢোকার পর যেন রাজনীতি তারা থাকতে চায়, মানে দেশ পরিচালনা করতে চায়, দেশ পরিচালনা করার তো রাজনীতিরই পার্ট, এই জিনিসটা বন্ধ করে দিতে হবে পরিপূর্ণভাবে। এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই সুশীল সমাজের রাজনীতি করার, হয় রাজনীতি করতে হবে রাজনীতির কাতারে এসে, আর তাহলে রাজনীতির কাতারে না এসে এই যে সংকটটা তখন তৈরি হয়, ফলে কি হয়, এক ধরনের ব্লেম গেম তৈরি হয়, এবং মানুষ তখন মানুষকে প্রেজেন্ট করা হয় ভিন্নভাবে, এবং মানুষকে যখন আপনি মিসগাইড করবেন, কারণ এই সুশীল মানুষদের কথা তো অনেকে শুনে, তাদের কথা তারা ভাবে তারা মেধাবী, শিক্ষিত, তারা ভদ্র, মার্জিত, তাদের বিরুদ্ধে তাদের কোনো ট্র্যাক রেকর্ড খারাপ না, অতএব ফলে তাদের কথাগুলো শুনে মানুষ কিন্তু মিসগাইড হয়, এবং রাজনৈতিক সংকটগুলোই হয় তখন, এবং ইমেজ সংকটগুলো এভাবেই সৃষ্টি হয়, এবং সেটি বন্ধ করতে হবে। সুশীল সমাজদের রাজনীতি করার প্রবণতা যে বাড়ে বিভিন্ন সিজনে, শীতকালে এসে, অতএব এটি বন্ধ করতে হবে। তার মানে আমার 3টি চার্টার অফ ডিমান্ড আজকের অনুষ্ঠানে, এবং এগুলো নিয়ে যে আমরা কাজ করছি কতটুকু যৌক্তিক এই কাজগুলো করা, এবং যদি অযৌক্তিক হয় সেটিও কিন্তু আপনারা আজকে বলে যাবেন। ফলে কি হবে, তাহলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো আমাদের সম্পর্কে, এবং আজকের অনুষ্ঠান নিঃসন্দেহে ভালো হবে, এবং আপনাদের মূল্যবান মতামত, আলোচনা এবং প্রয়োজন বোধে ডিবেট আমাদের অনেক কাজে লাগবে। আমরা আশা করছি আগামী দিনেও আমরা আপনাদের সাথে কাজ করে যাব। সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।